দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে প্রতিটি দিনই এখন একটি বিশেষ তাৎপর্য বহন করছে। সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে তারা যখন খবরের কাগজ খোলেন বা টেলিভিশনের সামনে বসেন, তখন তাদের চোখ একটাই শিরোনাম খোঁজে: নবম পে স্কেল কি অবশেষে কার্যকর হলো? এই প্রশ্নটি তাদের ঘুমের মধ্যেও ঘুরে আসে। ঘরের বাইরে গেলে প্রতিবেশীর সঙ্গে কথা বলতে গিয়েও এই প্রসঙ্গ উঠে আসে। মসজিদ থেকে ফেরার পথে সঙ্গীদের সঙ্গে আলোচনায়ও এই বিষয়টি কেন্দ্রে থাকে। এই প্রতীক্ষার তীব্রতা বোঝার জন্য তাদের বর্তমান জীবনের গভীরে একটু উঁকি দেওয়া দরকার। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মাসের শুরুতে পেনশনের অর্থ পেয়ে যখন বাজারে যান, তখন প্রতিটি জিনিসের দাম দেখে মনের মধ্যে একটি হিসাব চলতে থাকে। কতটুকু কিনলে মাসের শেষ পর্যন্ত চলবে, কোনো জিনিসটা এই মাসে না কিনলেই নয়, কোনটা পরের মাসে নেওয়া যাবে। এই হিসাবের মধ্যেই তার পুরো মাস কেটে যায়। আর মাসের শেষ সপ্তাহে যখন হাত প্রায় শূন্য হয়ে আসে, তখন মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে: নবম পে স্কেল কি সত্যিই আসবে এবং কবে আসবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং নবম পে স্কেল পেনশনভোগীদের জীবনে ঠিক কতটা পরিবর্তন আনতে পারে তার একটি বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব। বাংলাদেশের সরকারি পে কমিশনের ইতিহাস পর্যালোচনা করলে একটি পরিচিত চক্র চোখে পড়ে। প্রতিটি পে স্কেল বাস্তবায়নের কিছু বছরের মধ্যেই মূল্যস্ফীতির চাপে সেই বৃদ্ধির সুফল ম্লান হয়ে যায় এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা আবার নতুন পে স্কেলের দাবি তুলতে শুরু করেন। অষ্টম পে স্কেলের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। বাস্তবায়নের পর কয়েক বছর পেরিয়ে গেছে। এই কয়েক বছরে দেশে মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, তা অষ্টম পে স্কেলের সুবিধাকে অনেকটাই নিষ্ক্রিয় করে দিয়েছে। পেনশনভোগীরা সংখ্যার দিক থেকে আগের মতোই পেনশন পাচ্ছেন, কিন্তু সেই অর্থ দিয়ে এখন যা কেনা যায় তা কয়েক বছর আগের তুলনায় অনেক কম। এই প্রেক্ষাপটেই নবম পে স্কেলের দাবি ক্রমশ জোরালো হয়েছে এবং সরকারের বিভিন্ন মহল থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই দাবি পূরণের মুহূর্ত সত্যিই কাছে এসে গেছে। এই মুহূর্তটি দেশের লাখো পেনশনভোগীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। পেনশনভোগীরা কারা এবং দেশের জন্য তাদের অবদান কতটা গভীর, সেটা না বুঝলে এই পে স্কেলের গুরুত্ব পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। এই মানুষগুলো তাদের কর্মজীবনে দেশের বিভিন্ন সেক্টরে কাজ করেছেন। কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের প্রথম অক্ষর জ্ঞান দিয়েছেন। কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে কাজ করেছেন এবং রাত বিরেতে রোগীর সেবা দিয়েছেন। কেউ পুলিশ বিভাগে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন। কেউ কৃষি বিভাগে কাজ করে দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রেখেছেন। কেউ সচিবালয় থেকে রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। এই মানুষগুলো হয়তো বড় কোনো পুরস্কার পাননি, ইতিহাসের পাতায় তাদের নাম হয়তো লেখা হয়নি, কিন্তু তাদের প্রতিদিনের নীরব কাজ ছাড়া এই দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের চাকা একটি মুহূর্তের জন্য সচল থাকত না। এই মানুষগুলো আজ অবসরে এবং তাদের একমাত্র আর্থিক ভরসা মাসিক পেনশন। সেই পেনশনের পরিমাণ বাড়ানো কোনো সুবিধা দেওয়া নয়, এটা তাদের ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দেওয়া। দেশে বর্তমানে পেনশনভোগীর মোট সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে, কিন্তু এই সংখ্যাটা পুরো চিত্র বলে না। কারণ প্রতিটি পেনশনভোগীর উপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও রয়েছেন। স্বামী বা স্ত্রী, বৃদ্ধ বয়সে পাশে থাকা সন্তান, কখনো কখনো নাতি নাতনিরাও পরোক্ষভাবে এই পেনশনের উপর নির্ভরশীল। তাই নবম পে স্কেলের প্রভাব কেবল পেনশনভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি তাদের সমগ্র পরিবারের জীবনকে স্পর্শ করে। দেশের যে কোনো গ্রামে গেলে দেখা যায় অবসরপ্রাপ্ত একজন কর্মচারীর মাসিক পেনশনই হয়তো সেই পরিবারের একমাত্র নিয়মিত আয়ের উৎস। পরিবারের বাকি সদস্যরা হয়তো কৃষিকাজ করেন বা ছোটখাটো ব্যবসা করেন, কিন্তু সেই আয় অনিয়মিত ও অনিশ্চিত। মাসের শেষে নির্ভরযোগ্যভাবে যে অর্থটা আসে সেটা হলো পেনশন। এই একটি নিয়মিত আয়ের উপর এত মানুষের নির্ভরশীলতার কথা বিবেচনা করলেই বোঝা যায় নবম পে স্কেল দেশের কত বিশাল একটি জনগোষ্ঠীর জীবনকে একসঙ্গে প্রভাবিত করতে পারে। বর্তমান বাজার পরিস্থিতি পেনশনভোগীদের জন্য কতটা কঠিন সেটা বোঝার জন্য একজন সাধারণ পেনশনভোগীর মাসিক বাজেটের একটি ছবি আঁকা দরকার।
ধরা যাক একজন পেনশনভোগী মাসে ১৫,০০০ টাকা পেনশন পান। মাসের শুরুতে তার প্রধান খরচগুলো হলো বাড়ি ভাড়া বা বাড়ির রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বাজার খরচ এবং সবচেয়ে বড় খরচ ওষুধ। যদি তিনি ভাড়া বাড়িতে থাকেন তাহলে ভাড়া বাবদ ৫ থেকে ৮,০০০ টাকা চলে যায়, বিদ্যুৎ বিলে আরও ৫০০ থেকে ১,০০০ টাকা, ওষুধ বাবদ ২ থেকে ৪,০০০ টাকা। এরপর বাজার করার জন্য যা বাকি থাকে তা দিয়ে একটি পরিবারের সারা মাসের বাজার করা কার্যত অসম্ভব। এই সহজ হিসাবটাই বলে দেয় দেশের পেনশনভোগীরা কতটা কঠিন আর্থিক বাস্তবতার মধ্যে প্রতিটি দিন পার করছেন, এবং এই বাস্তবতাই নবম পে স্কেলকে তাদের কাছে এত জরুরি করে তুলেছে। মূল্যস্ফীতির সঙ্গে পেনশনের গভীর অসামঞ্জস্যটা আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছে। বাজারে চালের দাম গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভোজ্য তেলের দাম যেভাবে বেড়েছে তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়। পেঁয়াজ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় মশলার দাম কখনো কখনো লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মাছ ও মাংসের দাম এখন এতটাই বেশি যে সাধারণ পেনশনভোগী পরিবারে প্রতিদিন ভালো প্রোটিন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সবজির দামও মৌসুমভেদে অনেক বেশি হয়ে যাচ্ছে। একটি পরিবারের মাসিক বাজার খরচ ৫ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে, অথচ পেনশনের পরিমাণ সেই হারে বাড়েনি। এই বিশাল ফারাকটাই প্রতিটি মাসে পেনশনভোগীদের জন্য সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিচ্ছে। প্রতিদিন একটু একটু করে তাদের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে এবং জীবন আরও কঠিন হয়ে পড়ছে। বাজারের খরচের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পেনশনভোগীদের আর্থিক জীবনকে ভীষণ চাপে ফেলেছে, সেটা হলো বিদ্যুৎ বিলের ক্রমাগত বৃদ্ধি। গত কয়েক বছরে বিদ্যুতের দাম বেশ কয়েক দফা বেড়েছে। একটি সাধারণ পরিবারের মাসিক বিদ্যুৎ বিল আগের তুলনায় এখন অনেক বেশি। গরমের মৌসুমে ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করলে বিল আরও বাড়ে। অনেক বয়স্ক পেনশনভোগী বিদ্যুৎ বিলের ভয়ে গরমের মধ্যেও ফ্যান কম চালান। একজন বয়স্ক মানুষের জন্য তীব্র গরম কতটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা ভাবলে মন বেদনায় ভারী হয়ে ওঠে। গ্যাসের দাম বেড়েছে, পানির বিল বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে। প্রতিটি খাতে ব্যয় বাড়তে থাকায় সীমিত পেনশনের মানুষগুলো প্রতি মাসে একটি কঠিন হিসাবের মধ্যে পড়ছেন। এই হিসাব মেলাতে গিয়ে অনেক সময় প্রয়োজনীয় জিনিসও বাদ দিতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্য ও মানসিক সুস্থতা উভয়ের উপরই নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাস্থ্যসেবার ব্যয় পেনশনভোগীদের আর্থিক জীবনে সবচেয়ে বড় সংকট হিসেবে দাঁড়িয়ে গেছে। এটি এখন শুধু একটি আর্থিক সমস্যা নয়, এটি একটি মানবিক সংকটে পরিণত হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে একের পর এক রোগ দেখা দেয়। ডায়াবেটিস বাংলাদেশে এখন একটি সামাজিক সমস্যার মাত্রা নিয়েছে। উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। হৃদরোগ, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, চোখের ছানি, হাঁটু ও মেরুদণ্ডের সমস্যা, বাতের ব্যথা, এই রোগগুলো ষাটোর্ধ্ব মানুষদের নিত্যসঙ্গী হয়ে যায়। একজন পেনশনভোগী হয়তো একই সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছেন। তাকে ৩ জন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়মিত যেতে হচ্ছে। প্রতিজনের ভিজিট ফি, ৩ ধরনের ওষুধ, নিয়মিত রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ফি মিলিয়ে মাসিক চিকিৎসা ব্যয় ৫ থেকে ৮,০০০ টাকায় দাঁড়িয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি হচ্ছে। এই একটি খরচই অনেক পেনশনভোগীর মোট মাসিক পেনশনের ১/৩ থেকে অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে বর্তমান চিকিৎসা ভাতার পরিমাণটি যদি একটু বিবেচনা করা যায় তাহলে সমস্যার গভীরতা আরও স্পষ্ট হয়। পেনশনভোগীদের যে চিকিৎসা ভাতা দেওয়া হয় তা একজন বয়স্ক মানুষের বাস্তব মাসিক চিকিৎসা ব্যয়ের তুলনায় এতটাই কম যে তা উল্লেখ করতেও সংকোচ হয়। এই বিশাল অসামঞ্জস্য বছরের পর বছর ধরে চলে আসছে। ওষুধের দাম প্রতি বছর বাড়ছে, ডাক্তারের ফি বাড়ছে, পরীক্ষার খরচ বাড়ছে, কিন্তু চিকিৎসা ভাতা সেই হারে বাড়ছে না। ফলে বাস্তব চিকিৎসা ব্যয় ও চিকিৎসা ভাতার মধ্যে যে ফারাক তা প্রতি বছর আরও বড় হচ্ছে। নবম পে স্কেলে যদি চিকিৎসা ভাতা প্রকৃত চিকিৎসা ব্যয়ের সঙ্গে যুক্তিসঙ্গত হারে বাড়ানো হয় তাহলে পেনশনভোগীদের জন্য সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। উৎসব ভাতার বিষয়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো বড় উৎসবে পরিবারকে নিয়ে একটু আনন্দ করার সুযোগ পাওয়া প্রতিটি মানুষের মৌলিক চাহিদার অংশ।
উৎসব ভাতা যদি উল্লেখযোগ্যভাবে বাড়ে তাহলে সেই আনন্দের সুযোগ তৈরি হবে। দেশের বিভিন্ন পরিবেশে বসবাসকারী পেনশনভোগীদের পরিস্থিতি একটু আলাদাভাবে দেখলে আরও বিস্তারিত চিত্র পাওয়া যায়। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বসবাসকারী পেনশনভোগীদের সবচেয়ে বড় কষ্ট হল বাড়ি ভাড়ার চাপ। শহরের যে কোনো এলাকায় এখন একটি সাধারণ মানের ফ্ল্যাটের ভাড়া মাসে ৮ থেকে ১৫,০০০ টাকার মধ্যে। এই ভাড়া মেটানোর পর পেনশনের যা বাকি থাকে তা দিয়ে বাজার, ওষুধ, বিদ্যুৎ বিল ও সংসারের অন্যান্য খরচ মেটানো প্রায় অসম্ভব। অনেক পেনশনভোগী শহরে আর টিকতে না পেরে গ্রামে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু গ্রামে গেলে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। বিশেষজ্ঞ চিকিৎসক গ্রামে নেই, ভালো হাসপাতাল নেই। জটিল কোনো রোগ হলে শহরে আসতে হয়, তখন যাতায়াত ও থাকার খরচ মিলিয়ে আরেকটি বড় অঙ্ক খরচ হয়ে যায়। এই দুই দিকের চাপে অনেক পেনশনভোগী কুলকিনারা পাচ্ছেন না। গ্রামে নিজের বাড়ি থাকলে ভাড়ার চাপ নেই এটা ঠিকই, কিন্তু গ্রামীণ পেনশনভোগীরাও আর্থিক সংকট থেকে মুক্ত নন। গ্রামের বাজারে নিত্যপণ্যের দাম শহরের মতোই বেশি হয়ে গেছে। বিদ্যুৎ বিল গ্রামেও এখন মাসিক একটি নিয়মিত খরচ। অনেক গ্রামীণ পেনশনভোগীর পরিবারের একমাত্র নিয়মিত আয়ের উৎস হল তার পেনশন। ছেলেমেয়েরা কৃষিকাজ বা ছোট ব্যবসা করেন, কিন্তু আয় অনিয়মিত। মাসের শেষে নির্ভরযোগ্যভাবে যা আসে সেটা হলো পেনশন। এই পেনশন বাড়লে পুরো পরিবারের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসে। শিশুদের পড়াশোনা সহজ হয়, পরিবারে পুষ্টিকর খাবারের সুযোগ বাড়ে। কোনো পারিবারিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে পেনশনভোগীদের জীবনের একটি অত্যন্ত সংবেদনশীল দিক রয়েছে। একজন মানুষ সারা জীবন পরিশ্রম করেছেন, পরিবারকে গড়েছেন, সন্তানদের মানুষ করেছেন, দেশের সেবা করেছেন। অবসরের পরেও তিনি পরিবারের জন্য কিছু করতে চান। নাতি নাতনির হাতে ঈদে কিছু দিতে চান, ছেলেমেয়ের কোনো বিপদে পাশে দাঁড়াতে চান, বাড়িতে অতিথি এলে ভালোভাবে আতিথেয়তা করতে চান। কিন্তু সীমিত পেনশনের কারণে এই সামান্য ইচ্ছাগুলোও অনেক সময় পূরণ করা যায় না। সারা জীবন স্বনির্ভরভাবে সংসার চালানো একজন মানুষ যখন দেখেন যে এখন সন্তানের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, তখন তার মনে যে বেদনা জন্ম নেয় তা শারীরিক কষ্টের চেয়ে অনেক বেশি গভীর। নবম পে স্কেলে পেনশন বাড়লে এই মানুষগুলো আবার কিছুটা স্বনির্ভর হতে পারবেন এবং পরিবারের মধ্যে তাদের ভূমিকা আরও সক্রিয় ও আনন্দময় হবে। এবার নবম পে স্কেলে সম্ভাব্য বৃদ্ধির হার ও বাস্তব জীবনে তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনায় আসা যাক। সরকার আনুষ্ঠানিকভাবে এখনও নির্দিষ্ট হার ঘোষণা না করলেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে পেনশনে ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি আসতে পারে। এই হারকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায় পেনশনভোগীদের জীবনে এটি কতটা পরিবর্তন আনতে পারে। মাসে ১০,০০০ টাকা পেনশন পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২০% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ১২,০০০ টাকায়। প্রতি মাসে ২,০০০ টাকা বাড়তি মানে বছরে ২৪,০০০ টাকা। মাসে ১৩,০০০ টাকা পাওয়া পেনশনভোগীর ক্ষেত্রে ২০% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ১৫,৬০০ টাকায়। প্রতি মাসে ২,৬০০ টাকা বাড়তি মানে বছরে ৩১,২০০ টাকা। মাসে ১৬,০০০ টাকা পাওয়া পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ২০,০০০ টাকায়। প্রতি মাসে ৪,০০০ টাকা বাড়তি মানে বছরে ৪৮,০০০ টাকা। মাসে ২০,০০০ টাকা পেনশন পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ২৫,০০০ টাকায়। প্রতি মাসে ৫,০০০ টাকা বাড়তি মানে বছরে ৬০,০০০ টাকা। মাসে ২৪,০০০ টাকা পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ৩০,০০০ টাকায়। প্রতি মাসে ৬,০০০ টাকা বাড়তি মানে বছরে ৭২,০০০ টাকা। মাসে ২৮,০০০ টাকা পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ৩৫,০০০ টাকায়। প্রতি মাসে ৭,০০০ টাকা বাড়তি মানে বছরে ৮৪,০০০ টাকা। এই পরিমাণগুলো দেখলে বোঝা যায় যে পেনশনের বৃদ্ধি পেনশনভোগীদের জীবনে কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে। কেউ হয়তো এই বাড়তি অর্থ দিয়ে বছরে একবার বড় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন, কেউ নাতি নাতনির পড়াশোনার খরচে সহায়তা করতে পারবেন, কেউ বাড়ির কোনো জরুরি সংস্কার করতে পারবেন। মূল পেনশনের বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতার পরিমাণও একই সঙ্গে যুক্তিসঙ্গত হারে বাড়ানো হলে পেনশনভোগীদের সামগ্রিক আর্থিক চিত্র আরও ইতিবাচক হবে।
চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সহায়ক ভাতার পরিমাণ প্রকৃত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারে বাড়ানো হলে পেনশনভোগীদের জীবনমানে একটি সত্যিকারের উন্নতি আসবে। বিশেষত চিকিৎসা ভাতা বাস্তব চিকিৎসা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে পেনশনভোগীরা ওষুধ ও চিকিৎসার ব্যয় সামলাতে পারবেন এবং পেনশনের মূল অংশ সংসারের অন্যান্য খরচে ব্যবহার করতে পারবেন। এই সমন্বিত পরিবর্তন পেনশনভোগীদের মাসিক আর্থিক হিসাবকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলবে এবং তাদের প্রতিদিনের জীবনে এটি উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করবে। পে স্কেল বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন নাকি দুই ধাপে পর্যায়ক্রমিক বাস্তবায়ন, এই প্রশ্নটি অনেক পেনশনভোগীর মনে আছে। বেশিরভাগ পেনশনভোগী স্বভাবতই চান এক ধাপে পুরো সুবিধা পেতে। দীর্ঘ প্রতীক্ষার পর আবার ধাপে ধাপে পাওয়ার কথা শুনলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু দেশের অর্থনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করলে দুই ধাপে বাস্তবায়নের পক্ষেও যুক্তি আছে। সরকারের রাজস্ব আয়ের একটি নির্দিষ্ট সীমা আছে। লাখো পেনশনভোগী ও চাকরিরত কর্মচারীর বেতন পেনশন একসঙ্গে বড় হারে বাড়ালে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ পড়তে পারে। দুই ধাপে বাস্তবায়ন হলেও প্রথম ধাপেই পেনশনভোগীরা একটি উল্লেখযোগ্য বৃদ্ধি পাবেন এবং দ্বিতীয় ধাপে পূর্ণ সুবিধা পাবেন। মোট বৃদ্ধি 25% ধরলে প্রথম ধাপে 12 থেকে 13% কার্যকর হলে মাসে 20,000 টাকা পাওয়া একজন পেনশনভোগী প্রথম ধাপেই মাসে প্রায় 2,500 টাকা বেশি পাবেন। দ্বিতীয় ধাপে সম্পূর্ণ বৃদ্ধি কার্যকর হলে পেনশন 25,000 টাকায় পৌঁছাবে। দেশের সামগ্রিক অর্থনীতিতে নবম পে স্কেলের যে ইতিবাচক প্রভাব পড়বে তা নিয়ে অর্থনীতিবিদরা আশাবাদী। লাখো পেনশনভোগীর হাতে বাড়তি অর্থ আসলে সেই অর্থ দ্রুত বাজারে সঞ্চালিত হবে। পেনশনভোগীরা তাদের আয়ের প্রায় পুরোটাই ব্যয় করেন, সঞ্চয় করেন খুব সামান্য। তাই তাদের হাতে বাড়তি অর্থ এলে সেটি দ্রুত স্থানীয় বাজারে গিয়ে অর্থনীতিকে চাঙ্গা করে। মুদিখানার দোকানদার, ওষুধ বিক্রেতা, সবজি বিক্রেতা, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সবাই এই বাড়তি ব্যয়ের সুফল পান। বিশেষত গ্রামীণ ও স্থানীয় পর্যায়ের ছোট অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। অর্থনীতিবিদরা এই প্রক্রিয়াকে মাল্টিপ্লায়ার ইফেক্ট বলেন, যেখানে একটি প্রাথমিক ব্যয় অর্থনীতিতে বহুগুণ বেশি প্রভাব তৈরি করে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। সামাজিক দৃষ্টিকোণ থেকে নবম পে স্কেলের গুরুত্ব আরও বিস্তৃত। বাংলাদেশে পারিবারিক বন্ধন এখনও অত্যন্ত মজবুত। যখন একজন অবসরপ্রাপ্ত বাবা বা মায়ের পেনশন বাড়ে তখন তারা সন্তানের কাছে আর্থিকভাবে কম নির্ভরশীল হন। সন্তানরাও তখন নিজেদের পরিবারে বেশি বিনিয়োগ করতে পারেন, নাতিনাতনীদের শিক্ষা ও ভবিষ্যৎ গড়তে আরও মনোযোগ দিতে পারেন। এই শৃঙ্খলাবদ্ধ ইতিবাচক প্রভাব পুরো সমাজকে উপকৃত করে। বয়স্ক পেনশনভোগীরা আর্থিকভাবে স্বনির্ভর হলে তাদের আত্মসম্মান ও মানসিক সুস্থতা বজায় থাকে। এই মানসিক সুস্থতা তাদের পরিবার ও সমাজের মধ্যে আরও সক্রিয় ও ইতিবাচক ভূমিকায় রাখে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর্থিক নিরাপত্তা ও মানসিক সুস্থতার মধ্যে একটি গভীর সম্পর্ক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর্থিক দুশ্চিন্তা মানুষের শরীর ও মনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে আর্থিক অনিশ্চয়তা উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, হতাশা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণ হতে পারে। একজন পেনশনভোগী যখন জানবেন যে তার পেনশন বেড়েছে এবং মাসের প্রয়োজনগুলো মেটানো এখন অনেকটা সহজ হবে, তখন তার মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। মানসিক চাপ কমলে শারীরিক স্বাস্থ্যেও ইতিবাচক পরিবর্তন আসে। পেনশন বৃদ্ধি তাই শুধু আর্থিক সুবিধা নয়, পেনশনভোগীদের সামগ্রিক স্বাস্থ্য ও জীবনমানেও দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে। পে স্কেল ঘোষণার পর বাস্তবায়নের প্রতিটি ধাপ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এখন সরকারের সবচেয়ে জরুরি দায়িত্ব। গেজেট প্রকাশ, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং ব্যাংকের মাধ্যমে নতুন হারে পেনশন পৌঁছে দেওয়া প্রতিটি ধাপই দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। বাস্তবায়ন প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজীকৃত করা হলে
বয়স্ক পেনশনভোগীদের জন্য তা অনেক বেশি উপকারী হবে। তাদের বারবার দপ্তরে দপ্তরে যেতে হবে না, লম্বা লাইনে দাঁড়িয়ে কষ্ট পোহাতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে বা সহজ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত হলে পেনশনভোগীরা দ্রুত তাদের প্রাপ্য পাবেন এবং অহেতুক ভোগান্তি থেকে মুক্তি পাবেন। সবশেষে যে কথাটি বলা সবচেয়ে জরুরি তা হলো, এই পে স্কেল কোনো দয়া বা অনুকম্পা নয়। এটি দেশের লাখো পেনশনভোগীর সঙ্গে রাষ্ট্রের করা একটি অঙ্গীকারের পূরণ, যারা তাদের জীবনের সবচেয়ে সক্রিয় ও উৎপাদনশীল বছরগুলো এই দেশের কাজে ব্যয় করেছেন, দেশের প্রতিটি প্রান্তে গিয়ে মানুষের সেবা করেছেন, রাষ্ট্রের প্রতিটি কার্যক্রমকে সচল রেখেছেন। তাদের জীবনের শেষ পর্যায়ে একটি মর্যাদাপূর্ণ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে মৌলিক নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে বিলম্ব করা মানে তাদের প্রতি অবিচার করা। নবম পে স্কেলের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন সেই দায়িত্ব পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপটি যত দ্রুত বাস্তবে রূপ নেবে, তত দ্রুত দেশের লাখো পেনশনভোগীর ক্লান্ত মুখে একটি প্রকৃত স্বস্তির হাসি ফুটবে। সেই হাসির জন্যই আজ সারা দেশের কোটি কোটি মানুষ প্রতিটি দিন গুনে গুনে অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষার অবসান এখন সত্যি আর বেশি দূরে নয়।